ভার্সিটির প্রথম দিনই নিজের প্রফেসরকে ধরে চুমু খাওয়া এটা কোন ধরনের ভদ্রতা মিস আরশি? হোয়াইট ফুল স্লিভ শার্টের হাতা গুটিয়ে কোণে অবধি আনতে আনতে ইংরেজিতে কথাগুলো বলল শেহজাদ। তার নীল চোখে সাদা ফ্রেমের চশমা লাগানো, বয়স ৩০-এর কোঠায় হলেও হলিউডের যে কোনো সুদর্শন পুরুষের ভিড়ে এই মানুষটির চেহারাই যেন সবার আগে নজর কাড়বে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো একটি সুবিশাল প্রাইভেট ভার্সিটির লেকচারার শান শেহজাদ মা বাঙালি হলেও বাবা একজন পাক্কা আমেরিকান, তাই ছেলেকেও ছোট থেকে বিদেশি আদব কায়দায় বড় করেছেন তিনি। মার থেকে বাংলা ভাষাটা কোনো রকম রপ্ত করলেও বাঙালিয়ানার সিটে ফোটার টুকু নেই ছেলের ভিতর। শেহজাদ তার সরু নাকের ওপর থেকে চশমাটা ঠেলে উপরে উঠালো, পরপর দুহাত বুকে গুজে দু পায়ে গিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। ক্লাসে পিনপত নীরবতা, কারো মুখে টু শব্দটিও নেই, অথচ সবাই জানে আরশি কী কারণে তাকে চুমু খেয়েছিল তখন। যারা আরশিকে বুলি করার জন্য এমন একটা কাজ ওকে করতে বলেছিল, তাদের মধ্যে থেকে একটা আমেরিকান মেয়ে বসে থেকে ইংরেজিতে বলে উঠল, প্রফেসর, আমার মনে হয় আপনাকে দেখে লোভ সামলাতে পারেনি বেচারি। যত সব থার্ড ক্লাস আনকালচার ছেলেমেয়েদের এত বড় ভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দেওয়ার মাসুল হিসেবে ফিউচারে আরও কত কি দেখতে হবে যে গড নোজ। আমেরিকান মেয়েটার বিদ্রুপ মেশানো কথায় সহসে চল শক্ত হলো শেহজাদের, কিন্তু ওই মেয়েকে কিছু না বলে পুরো রাগটা ঝাড়লো আরশির ওপর। পশ্চিমা ভাষায় খেকি বলে উঠল, কী কারণে এমনটা করেছ সেটার উত্তর দিতে না পারলে ভবিষ্যতে আমার ক্লাসে ঢোকার দুঃসাহস দেখাতে এসো না কখনো। এত কিছু শোনার পরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরশি, মুখ থেকে একটা শব্দ বের করল না। কিন্তু ব্রেঞ্চের উপরে রাখা ওর মুষ্টিবদ্ধ হাতের পিঠ মুহূর্তে ভিজল চোখের পানিতে, যেটা সবার চক্ষু এড়ালেও আরশির পাশে বসে থাকা মেয়েটার চক্ষু এড়ালো না। আর কিছু না বললেও ওই মেয়েটা উঠে দাঁড়ালো। শুধু শুধু নিরপরাধ কাউকে তো এভাবে কষ্ট পেতে দেখা যায় না, তাই সাহস করে নিজেই বলল, প্রফেসর, আরশির কোনো দোষ নেই। ওই মেয়েগুলোই ক্লাসে আসার পর থেকে আরশির পেছনে লেগেছে। আপনাকে চুমুটাও ওরাই খেতে বলেছিল আরশিকে, এমনকি ওদের কথা মতো কাজ না করলে এখানে আরশিকে পড়তে দেবে না বলে থ্রেট পর্যন্ত দিয়েছিল ওরা। মেয়েটার সাহস দেখেই হয়তো ওর কথায় ক্লাসের আরও কয়েকজন সমর্থন জানালো আরশি নিজে থেকে কিছুই করেনি, ওকে দিয়ে করানো হয়েছে সবটা, আর যারা করিয়েছে এমনটা তাদেরকেও ধরিয়ে দিল সবাই। শেহজাদ শীতল দৃষ্টি ফেলল ওই মেয়েগুলোর দিকে, ঠান্ডা কণ্ঠে শুধু বলল, ক্লাস শেষে প্রিন্সিপালের রুমে দেখা করবে আমার সাথে, অল অফ ইউ। কিছুক্ষণ আগে আরশিকে অপমান করা মেয়েটা হাঁসফাঁস করে উঠল, যেন নিজের দোষ ঢাকতে নিজের বন্ধুদের ফাঁসি দিতে চাইল। সুযোগ দিল না শেহজাদ। বা হাতের গলারটাই ঠিক করতে করতে ওদের সামনে গেল। বাঁকা হেসে নিজের স্বভাবসুলভ পশ্চিমা ভাষায় বলল, আসলে হয়েছে কি জানো তো, আমার তোমাদের মতো হাই সোসাইটিতে মারাত্মক অ্যালার্জি আছে। পরপর থুতনিতে হাত দিয়ে কিছু একটা চিন্তা করার ভঙ্গিমায় ওদের থেকে হেঁটে গিয়ে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে বলল, তাই ঠিক করলাম, তোমাদের মতো হাই সোসাইটির ছেলেমেয়েদের আমি আমার ক্লাসে কেন, এই ভার্সিটিতেই রাখবো না। যারা ক্ষণিকের আনন্দের জন্য অন্যকে বিপদে ফেলার কথা চিন্তা করে তাদের আমি ঘৃণা করি। আতকে উঠল মেয়েগুলো, কিন্তু নিজেদের হয়ে সাফাই গাওয়ার আগেই ক্লাস শেষের সাইরেন বেজে উঠল করিডোর থেকে। নিজের ওভারকোটটা হাতে চাপিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরশির পাশাপাশি দাঁড়ালো শেহজাদ। সবাই যখন যে যার ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ব্যস্ত, তখন আরশির কানের কাছে ঝুঁকে আসলো পুরুষালী খাদে নামানো কণ্ঠ, আজকের চুমুর জন্য শাস্তি তো তুমি পাবে, তবে এখানে নয়, বাসায় ফিরে সে শাস্তি দেব তোমাকে। বি রেডি মাই ডিয়ার ওয়াইফ। কেঁপে উঠল মেয়েটা, ভীতু চোখে পাশ ফিরে তাকানোর আগেই রুম ছাড়ল সেই কণ্ঠের অধিকারী। ক্লাস শেষে করিডোরের পথ ধরে স্টুডেন্টরা আরশি তড়িঘড়ি করে বের হয়ে ওর পাশে বসা সেই মেয়েটার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে বলল, তো থ্যাংকস ইউ ফর হ্যাপিং মি আর্লিয়ার। যারা? আরশি থমকালো। থ্যাংক ইউর প্রতি উত্তর শুনে অপ্রস্তুত হেসে নিজও যারার মতো করে বলল, আরশি আমেরিকান? খাঁটি বাঙালি। আরেক দফা চমকালো আরশি। ওর চমকে যাওয়া মুখ দেখে হেসে ফেলল যারা, বলল, অবাক হলে তো? আরশি মাথা নিচু করে দোলালো, কিন্তু অবাক হওয়ার চাইতেও একজন
দেশীয় মানুষের পাওয়ার আনন্দ বেশি হচ্ছে ওর। যারা মেয়েটা বেশ ভালো, নীল চোখের এই অধিকারিণীর বেশভূষা কিন্তু বেশ সিমসাম, আর ব্যবহার সে তো অমায়িক। মনে মনে ভাবলো আরশি যাক, এই ভিনদেশে ভালো মনের কেউ অন্তত আছে। কোথায় থাকতে বাংলাদেশের? যারার প্রশ্নে ধ্যান ভাঙল আরশির। গাজীপুরে। তুমি? আরে আমিও তো গাজীপুরেই থাকতাম। দেখলে গাজীপুরের মতো মশবলে থাকতে দেখা হলো না, কিন্তু আমেরিকার মতো এত বড় একটা দেশে এসে ঠিকই দেখা হয়ে গেল। হাসলো আরশি, বলল, না মানে তুমি না বললে আমি হয়তো বিশ্বাসই করতাম না যে তুমি আমেরিকান নও। হাসি খুশি মুখের আড়ালে থাকা মনটা বিষণ্ণ হয়ে গেল সহসা যারার। কিন্তু আরশির এই বিষয়ে আর কোনো প্রশ্ন করার আগে কথা ঘুরিয়ে ফেলল। সে বলল, তা এখানে কোথায় থাকছো? এ দফায় মুখ ভার হলো আরশির। কোথায় থাকছো না জিজ্ঞেস করে কোন জাম্বুবানের গুহায় থাকছো জিজ্ঞেস করলে ওর জন্য উত্তর দিতে বোধহয় বেশি সুবিধা হতো। তবুও ধরে আসা গলায় কোনো মতে বলল, বেশি দূরে না, ম্যানহাটানেই থাকি। একটু হেঁটে গেলে আমার আর আমার হাজব্যান্ডের বাসা। আর তুমি? আরশি বিবাহিত শুনে যারা প্রথমে কিছুটা অবাক হলেও মুহূর্তেই সামলে নিল নিজেকে। কম বয়সে বিয়ে হতেই পারে, এটা তো স্বাভাবিক। সবাই কি ওর মতো বিয়ে বিদ্বেষী নাকি? আর এত বড় শহরের নিজের বলতে আরশির যে কেউ আছে এটা ভেবেই ভালো লাগলো যারার। প্রথমে হোটেলে থেকেছি, কিন্তু যা বুঝলাম তাতে হোটেলে থাকতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমার ফকির হয়ে যাওয়া লাগবে। তাই আজকেই সকালে একটা ভাড়া বাসা ঠিক করে ভার্সিটি এসেছি, চেলসিতে। তবে একটা সমস্যা হয়েছে জানো তো, আমার ফ্ল্যাটমেট নাকি ছেলে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এর থেকে বেশি ভাড়া দিয়ে অন্য কোথাও থাকা পসিবলও না, তাই আর না করিনি এখানে। আর সে ছেলে ফ্ল্যাটমেটের কথা শুনে আটকে উঠল, বলল, সে কি? পরে যদি কোনো বিপদ? আর সে শেষ করার আগে যারাই বলে উঠল, তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়া আমি উল্টাপাল্টা করলে জায়গা মতো লাথি দিয়ে সারা জীবনের জন্য শুয়ে দিতে পারবো। যারার এই কথাটা না চাইতে হেসে ফেলল আরশি। তবুও যারার জন্য ওর মনটা খারাপ হয়ে গেল। ইস, মেয়েটাকে কত স্ট্রাগল করে থাকতে হচ্ছে এই অচেনা জায়গায়। ও যদি নিজে ওই জাম্বুবানটার সাথে না থাকতো তাহলে তো যারাকে ওর সাথেই থাকতে বলতে পারত। আরশির ভাবনার মধ্যেই ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরল ওরা। দুজনের রাস্তা আলাদা হওয়ার আগেই যারা হাত বাড়ালো আরশির দিকে। মুচকি হাসি দিয়ে বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস, তাই তো? আরশিও হেসে যারার সাথে হাত মিলিয়ে বলল, একদম। রাতের ম্যানহাটন সিটি যেন এক জাদুর শহর। লাল নীল সবুজ আলোয় আলোকিত সুউচ্চ সব ইরামত, সাথে সুবিশাল আকাশ। সন্ধ্যার পরপরই রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড়, হট্টগোল। রাস্তায় সাই সাই করে ছুটে চলা বাস, ট্যাক্সি, সব কিছুতেই যেন উপভোগ করার মতো। আর সেই সব দেখতে দেখতে বাসায় ফিরল। বাসার ঘরে লাইট জ্বালিয়ে ব্যাগ রেখেই নেমে পড়ল কাজে। নিজে ফ্রেশ হওয়ার আগে ঘর পরিষ্কার করে রাতের খাবার রান্না করে একটা লম্বা শাওয়ার নিতে শাওয়ার রুমে ঢুকলো মেয়েটা। গত 2 সপ্তাহ ধরে এটাই ওর রুটিন। ঘরের কাজ করো, কিছু লাগলে সুপারমার্কেট থেকে নিয়ে আসো, একা একা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ো। কারণ আরশির জাম্বুবান কোনোদিনও সময় মতো বাসায় ফেরে না। আর যদিও কোনো দিন ফেরে, সেটা আরশি দেখেও না দেখার ভান ধরে থাকে। নিজে থেকে টু শব্দটিও করে না, মানে শুধু শুধু কথা বলতে গিয়ে কারো ধমক খাওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু বিধিবাম আজকে আরশির গোসল শেষ হতে না হতেই বাসার গেট খুলে ভিতরে ঢুকলো ক্লান্ত শ্রান্ত একটা মুখ। দরজা খোলার আওয়াজ শুনে হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেল আরশির। কোনো মতে গায়ে তাওয়াল পেছনাতে বুকের ওপর থেকে ওটা পরে যেতে নিল সহসা। অমনি পেছন থেকে আচমকা সেটা শক্ত করে ধরে ফেলল কেউ একজন। মুহূর্তে ক্রিট অ্যাভেন্টাসের ফ্রুটি উডি এবং মুস্কি একটা সুগন্ধে ভরে গেল আরশির আশপাশ। পরিচিত পারফিউমের গন্ধে চোখ খিসে বন্ধ করে নিল আরশি। এক হাত দিয়ে আরশির গায়ের টাওয়াল ধরে রেখে ওর উন্মুক্ত ঘাড়ে উষ্ণ শ্বাস ফেলল কেউ একজন। বলেছিলাম না, আমাকে কিস করে শাস্তি বাসায় ফিরে তোমাকে পেতে হবে। আরশি বরফের ন্যায় জমে রইল শেহজাদের কথা শুনে। কিন্তু মানুষটা সেসব পরোয়া করলে তো? পেছন থেকে গভীর চুমু বসালো আরশির খোলা পিঠে। নিঃশ্বাস আটকে আসলো মেয়েটার। পরপর চুমু খেলো ওর গলায়, তারপর কানে, তারপর চিবুকের ওপরের অংশে। মানুষটার প্রতিটা স্পর্শে উষ্ণ গঙ্গানির মতো আওয়াজ করলো আরশি। তখনই কানের কাছে ঠোঁট ছুঁয়ে লোকটা বলল, শান শেহজাদ, সত্যি সত্যি শাস্তি দিলে সহ্য করতে পারবে তো? অসম্ভব,
কি করে পারবে ও? এটুকুতেই নাভিশ্বাস ওঠার পালা। আর কি শাস্তি দেওয়ার বাকি আছে জাম্বুবানটার ওকে? চকিত চোখ মেলে চাইল আরশি। আশেপাশে ঘাড় ঘুরিয়ে খুঁজল পরিচিত মুখটা। বুঝল জাম্বুবান নয়, ওর নিজে নিজে বাথটাবে ঘুমিয়ে ঘুমিয়ে এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখছিল। মুহূর্তে রক্তিম হলো কপল। গরম হয়ে যাওয়া গাল দুটোয় হাত দিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। কিন্তু সেই স্বপ্নর মাথা থেকে সরলে তো ঘুরে ফিরে ওই একই মানুষটা বারবার চলে আসছে ওর ভাবনায়। এমনিতেই এই স্বপ্নের চক্করে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি গোসল শেষ করলো মেয়েটা। বেরিয়ে এলো গাঢ় নীল রঙের সুন্দর একটা সুতির শাড়ি পরে। নিজেকে বোঝালো জাম্বুবানটার চোখের সাথে মিল রয়েছে বলে নয়, ছোট থেকে এই রঙটা আমার ভীষণ পছন্দের, তাই পড়েছি। আরশি খাবার টেবিলে নিয়ে বসে রইল প্রায় 2 ঘন্টা। মানুষটার আসার নামগন্ধ নেই। মন খারাপ হলো মেয়েটার, কিন্তু যখনই ভাবলো উঠে যাবে ঠিক তখনই বাসার সদর দরজাটা স্পেয়ার কি দিয়ে খুলে ভিতরে ঢুকলো শান শেহজাদ। গভীর মুখবয়ব দেখে যা বোঝার বুঝে ফেলল আরশি। এখন এখানে থাকা আর জুরাসিক পার্কে পিকনিকে যাওয়া সমান, 2 জায়গাতেই জীবন সংকটের সমূহ সম্ভাবনা। তাই যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ে শ্রেয়। দাঁড়াও, বরাদ্দ করা রুমের দিকে। তরুণীর পা বাড়ানোর আগে পেছন থেকে ডাক দিল শেহজাদ। শীতল কণ্ঠস্বরে আরশির পা থেমে গেল সহসা। কিন্তু অবাক করার বিষয় হলো, যে মানুষটা কখনো হেসে দুটো কথা বলে না ওর সাথে, সে আজ নিজে থেকে ওকে ডাকলো। খানিক লজ্জায় খানিক ভয়ে জমে যাওয়া পা দুটো আহুতি দিল ওর শেহজাদের সামনে থেকে ছুটে পালানোর তীব্র ইচ্ছার কাছে। আরশিকে দাঁড়া করিয়ে শেহজাদ নিচে এগিয়ে আসলো ওর সামনে। পরপর বাসখাই এক ধমক দিয়ে বলল, তখন কেন বললে না সত্যিটা আমাকে? মেয়েগুলো তোমাকে বুলি করলো, আর অমনি তুমিও চুমু খেতে চলে গেলে। ওরা যদি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে বলতো, তখন কি করতে তুমি? চলে যেতে চুমু খেতে? 2 বছর ওদের বিয়ের বয়স, আর ভিন দেশের মাটিতে এই মোটে 2 সপ্তাহের সংসার। সেখানেই সারা জীবনের সবচেয়ে বড় চমকটা হয়তো আজ খেলো আরশি। মানলো ওদের দুজনের বাবা মার জোরাজুরিতে বিয়েটা হতেই হয়তো শুরু থেকে অসন্তুষ্ট ছিল মানুষটা, তাই বলে বিয়ের সাথে সাথে লোকটা বউকে রেখে ফ্লাইট ধরে আমেরিকা চলে আসতে পারে? যে কিনা এই 2 বছরে বউকে মানুষ বলেই মনে করলো না, কোনোদিন ভালো করে একটা কথা বলল না। অথচ আরশিকে শেহজাদের বাবা মা আমেরিকাতে নিয়ে আসে প্রথম দিনে সে তার হুঁশিয়ারি বার্তা জারি করলো, যদি এখানে থাকতে হয় তাহলে আমার রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে তোমাকে। প্রথমত আমি আমার মতো থাকবো, আর তুমি তোমার মতো থাকবে। আমার জিনিসপত্রে হাত দেবে না, আমিও তোমার জিনিসপত্রে হাত দেব না। আর দ্বিতীয়ত, বউ হয়ে সংসারে থাকার কোনো দরকার নেই। পড়াশোনা করতে এসেছ, মন দিয়ে শুধু ওটাই করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট রুলস, সবসময় অন্তত 3 ফিটের দূরত্ব মেনটেন করে চলবে আমার থেকে। বুঝতে পেরেছ? কেন ভাই, তুই কি করোনার রোগী যে 3 ফিটের ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে? মনে মনে ভেংসি কেটে ভেবেছিল আরশি। আর আজ সেই অ্যাটিটিউডের বস্তা। মিস্টার শাহান শেহজাদ নিজে থেকে আরশির সাথে এতগুলো কথা বলল, ভালোবেসে বলল? অবশ্যই নয়। এই জাম্বুবানটা কি কখনো কাউকে ভালোবাসতে পারে? মনে মনে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল আরশি। তার ওপর কি করে বুঝাবে এই জাম্বুবানকে যে পুরো ঘটনাতে যে ও শুধু বেকার বেকার ফেসে যাওয়া একটা নিরীহ বউ? আই অ্যাম আস্কিং ইউ এ ড্যাম কোশ্চেন ইডিয়েট। তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? শেহজাদের বকা খেয়ে সংবিত ফিরল আরশির। মনে মনে ভাবল, লোকটা কি 4 জোড়া চোখ নিয়েও দেখতে পাচ্ছে না যে ও কি চরম পর্যায়ে অনুতপ্ত? তবু এভাবে ধমকে যাচ্ছেন উনি। আর অমন এক একটা বাসখাই ধমকে যেখানে ওর রুহু আত্মা একটু পরপর সফরে যাচ্ছে, সেখানে উত্তর দেবে কি করে? আর ভয় পেলে আরশি ঠিকঠাক কিছু বলতেও গুলিয়ে ফেলে। এই যেমন শেহজাদের আর একটা ধমকের ভয়ে হড়বড়ি বলে উঠল, আমি আমার স্বামীকে কিস করতে পারি, তাতে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রফেসর। আরশি ভীষণ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেও ওর বুকটা বালুঝড়ের কবলে পড়া তাঁবুর মতো কাঁপছে। মিনিটে মিনিটে গলা শুকিয়ে হচ্ছে সাহারা মরুভূমি। এত বড় একটা কথা এত অবলীলায় বলে ফেলল। আর স্বামী, যার চোখে চোখ রেখে আরশি এতদিন একটা কথা বলতে পারেনি, সেই ডিপজল মার্কা লোকটাকে এত সহজে স্বামী ডেকে ফেলল।
এতক্ষণে শক্ত করে রাখা মুখমণ্ডল সহসাই বদলে গেল শেহজাদের, যেখানে এখন স্থান পেয়েছে এক ফালি চৌকস হাসি। অবশ্য সেটা আরশিকে লুকিয়ে। মেয়েটা যেভাবে মাথা নিচু করে রয়েছে দেখবে কখন। বুকে বেঁধে রাখা হাত নিচে নামিয়ে ধীর পায়ে আরশির কাছে আরেকটু এগিয়ে আসলো শেহজাদ। এতটা কাছে এসে দাঁড়ালো যেন 2 ইঞ্চি দূরত্ব রইল না তাদের মধ্যে। 3 ফিটের দূরত্ব তো দূরের কথা, ক্ষণিকের স্বাভাবিকতাটুকু হারিয়ে আবারও মুখের আদল শক্ত হলো। সাদা কাচের অন্তরালে থাকা চোখ দুটো হাসছে, তবু কণ্ঠ গম্ভীর করে জিজ্ঞেস করলো, তুমি আমার হাজব্যান্ডকে কিস করেছিলে? বেখেয়ালি আরশির ওপর নিচে মাথা ঝাঁকিয়ে ফেলেছিল প্রায়। বুঝতে পেরে তৎক্ষণাৎ আবার ঘন ঘন দুপাশে মাথা নাড়ল। চোখ দুটো টাইলসের মেঝেতে সুপারগ্লু দিয়ে আটকে রাখল। ভুলেও মাথা তুলে তাকালো না শেহজাদের দিকে। একজনের সমুদ্রের মতো দুজোড়া নীল চোখে চোখ রেখে তাকানোর সাহসও নেই। আর থাকবেই বা কী করে? থাকার মতো আর কিছু বাকি রেখেছে সে? তখনই মুখ খুলল শেহজাদ, স্বভাবসুলভ গুরু গম্ভীর কণ্ঠে উপহাস মিশিয়ে বলল, ঠিকই তো, তুমি তোমার হাজব্যান্ডকে কিস করতেই পারো, তোমার পুরো অধিকার আছে এটা করার। এই প্রথমবার আরশির মনে হলো যেন ও চিৎকার করে বলতে চায়, হ্যাঁ ধরনী, দ্বিধা হও, মাটি ফাঁক করো, আমি ঢুকে কিছুক্ষণ বসে থাকি তোমার ভিতর, দরকার পড়লে তোমাকে বকশিস দেব, তবু আর লজ্জায় ফেলো না আমাকে এই জাম্বুবনের সামনে। ধরনী যদি কথা বলতে পারত তাহলে সে এতক্ষণে নির্ঘাত আরশির বাঁচানোর রিকোয়েস্ট রিমুভ করে দিয়ে বলতো, সরি ডিয়ার, তোমার জাম্বুবান তোমার থেকে দেখতে বেশি সুন্দর, তাই আমি ওর সাইডে। বলবেই না কেন? আমেরিকার মাটি কিনা সামনে দাঁড়ানো জাম্বুবানটার রূপে ওর সাথে সাথে ধরনীয় যে কুপকাত। এসব ভেবে চকিত চোখ তুলে চাইল আরশি। নিজেকে বাঁচানোর ক্ষীণ প্রয়াসে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কথাটা বিশ্বাস করুন। ভাবলো এই বুঝি ওর ওপর একটু দয়া হলো বিদেশি জাম্বুবানটার, এই বুঝি শেষবারের মতো বাঁচিয়ে দিল ওকে। কিন্তু না, প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে আরামসে দাঁড়ালো শেহজাদ। পরপর ঠোঁটে চৌকস হাসি টেনে বলল, বউ যখন স্বামীকে চুমু খেতে পারবে তাহলে স্বামীও নিশ্চয়ই তার বউকে চুমু খেতে পারবে। থতমত খেলো আরশি। রক্তশূন্য পেলব চেহারা মুহূর্তেই শঙ্কায় আরও ফ্যাকাশে হয়ে গেল। কিছু বলতে গিয়েও যেন পারল না। শুকনো মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে রইল গলবিল। অসার অসার লাগলো পুরো শরীর। মনে হলো কেউ মাটি সরিয়ে নিয়েছে পায়ের তলা থেকে। তবে কি অবশেষে ধরনীর দ্বিধা হলো তার ওপর? কিন্তু কোথায় কি? আরশির আর মাটি খুঁড়ে ভিতরে ঢোকা হলো না। ততক্ষণে শেহজাদ লম্বা পা ফেলে এগিয়ে আসলো ওর দিকে। 2 কদম পিছিয়ে গেল মেয়েটা, তবে লাভ হলো না। টেবিলে পা ঠেকতেই পিছনে পড়ে যেতে নিল আরশি, আর ঠিক সঙ্গে সঙ্গে ওর কোমর আঁকড়ে ধরল সামনে দাঁড়ানো মানুষটা। একে অপরের দুজোড়া দৃষ্টি নিবদ্ধ হলো এক জায়গায়। শেহজাদের উষ্ণ হাতের স্পর্শে আরশির পৃথিবী থমকালো। মুহূর্তের জন্য যেন শিথিল হৃৎপিণ্ডের গতি। স্বামীর ছোঁয়া বুঝি এতটাই মারাত্মক যে আরশি নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ক্ষণিকের জন্য আরশির মনে হলো, না, 19 বসন্ত পর আসা এই তো সেই মানুষ যে একটু হলেও ভাবে ওর কথা, একটু হলেও চিন্তা করে। ওকে আঁকড়ে ধরেই তো সারা জীবন কাটিয়ে দেয়া যাবে। আর ঠিক তখনই আরশির কোমর ছেড়ে দিল শেহজাদ। ধপাস করে মেয়েটা গিয়ে পড়ল ফ্লোরে। পিছনের হাড্ডি ব্যথায় টনটনি উঠতেই শুনল শেহজাদের সেই হিমশীতল কণ্ঠ, কি ভেবেছিলে এটা বলবো আমি? হাউ ফানি। শান শেহজাদ মরে গেল তোমাকে নিজের বউ বলে মেনে নিবে না, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আমার শৈশব হারিয়েছি, আমার মায়ের সন্তান হারানোর হাহাকার দেখেছি। সেই মেয়েকে আমি ঘৃণা করি, আর তাকে বউ হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। আরশি বাকরুদ্ধ, শুধু ফ্যালফ্যাল করে তাকে রইল সামনের মানুষটার দিকে। ওর প্রতি এত রাগ মানুষটার, কই কেউ তো বলল না কোনোদিন ওকে এসব কথা। আরও কিভাবে শেহজাদের বোনের হারিয়ে যাওয়ার জন্য দায়ী হবে? এইসব কিছু যখন আরশির মাথায় এলোমেলো জট পাকাচ্ছে, তখনই কথার শেষ বিষ বানটা শেহজাদ ছুড়ল আরশির দিকে। আর শাড়ি কেন পরেছ? আমাকে সিডিউস করতে বলেছিলাম না? বউ হয়ে সংসারে থাকার কোনো দরকার নেই, তারপর কেন পড়েছ? আর পড়ব না। কাপা কাপা কণ্ঠে কোনো মতে কথাগুলো আওড়ালো আরশি। শুধু পারছে না এখনই ফেরত চলে যেতে বাংলাদেশে। এই লোকটার বাসায় আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই ওর।
আমরা কিডন্যাপারদেরকে ফার্দার ইনকোয়ারির জন্য পাঠিয়েছি, তবে ওদের তথ্য অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি তাতে শেহজাদের বাবা মেহমেদ হাসান বরাবরই শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু আজ যে তিনি একজন সন্তানহারা বাবা, ভেঙে পড়া গলায় পশ্চিমা ভাষায় বললেন। কথাটা শেষ করেন অফিসার দীর্ঘশ্বাস ফেলেন, মাথায় নিচু করে আওড়ালেন, আই এম সরি মিস্টার মেহমেদ, কিন্তু আমার মনে হয় না আমরা আপনার মেয়েকে জীবিত উদ্ধার করতে পারবো, কারণ ওদের ওপর নাকি অর্ডার এসেছিল মিস্টার ইব্রাহিম চৌধুরীর মেয়ে আরশি চৌধুরীকে কিডন্যাপ করার। সেখানে ভুলবশত ওরা আপনার মেয়ে রুষাকে কিডন্যাপ করে, কিন্তু পরে যখন বিষয়টা ওরা বুঝতে পারে ততক্ষণে আমরা আমাদের টিমকে ভিকটিমের খোঁজে পাঠিয়ে দিয়েছি, আর ধরা পড়ে যাওয়ার ভয়তে ওরা আপনার মেয়ে রুষাকে নদীতে ফেলে দেয়। কথাগুলো শুনে নিজের স্ত্রীর পাশে হাঁটু ভেঙে বসে পড়লেন মেহমেদ। স্ত্রী মরিয়মের জ্ঞান নেই বললেই চলে। তাকে ধরে আছেন আরশির মা জয়নব চৌধুরী। ভদ্রমহিলা নিজেও কাঁদছেন। উপরওয়ালা সহায় না হলে আজ যে মরিয়মের মেয়ের জায়গায় তার মেয়ে থাকত। 2 বছরের আরশি তখন ওর বাবার কোলে, আলু ঢালু চোখে বাবার কাঁধে মাথা রাখা। ইব্রাহিম চৌধুরী মেয়েকে শক্ত করে ধরে রেখেছেন। 12 বছরের শেহজাদ বাবার পাশে দাঁড়ানো, চোখ ফুলে লাল। বোঝাই যাচ্ছে একমাত্র বোনের শোকে সে পাথর। ইব্রাহিমের খারাপ লাগছে পুরো পরিবারকে এভাবে ভেঙে পড়তে দেখে। না সে তাদের বাংলাদেশে বেড়াতে আসতে বলতো, না এমন একটা ঘটনা ঘটত। ভদ্রলোক সান্ত্বনা দিয়ে এগিয়ে গেলেন শেহজাদের দিকে, বললেন, পুলিশ তো খুঁজছে, দেখবে ঠিক ওনারা রুষার একটা খোঁজ পাবে। শেহজাদ শীতল চোখে তাকালো ইব্রাহিম চৌধুরীর দিকে। ভদ্রলোক ভড়কে গেলেন কিছুটা। 12 বছর বয়সী ছেলেটা যে কিনা 2 বছর আগেও মরিয়মকে বলেছিল, আম্মু আমার বুনু কি তোমার মতো হয়েছে, কই দেখি তো একটু, আমার কোলে দাও না একটু বুনুকে। সেই ছেলেটাই আজ কঠিন কণ্ঠে বলল, আমার বোনের হারিয়ে যাওয়ার পিছনে আপনার মেয়ে দায়ী, আমি কখনো ক্ষমা করব না ওকে, কখনো না, কখনো না। বিছানায় ধরফড়িয়ে উঠে বসল আরশি, চোখ মুখ ঘেমে নিয়ে একাকার। এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল বোধ হয়, আজকে আবারও সে একই স্বপ্ন। ওর সামনে থেকে রুষাকে তুলে নিয়ে যাচ্ছে মাস্ক পরা একটা লোক। এই একই স্বপ্ন আগেও দেখেছে ও, আর যখনই দেখেছে তখনই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। আজকেও শরীরটা বেশ সুবিধার ঠেকছে না আরশির কাছে। তবুও আর বসে থাকলো না, তড়িঘড়ি বিছানা ছেড়ে ঘড়ি ধরতে দেখলো 8টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে, আরও বেশি দেরি করে বের হলে তো আর ভার্সিটি যাওয়ার বাসটাও পাবে না। কথাগুলো বলে মেয়েটা স্যুট লাগালো ফ্রেশ হতে। ওভার সাইজের জিন্সের প্যান্টের সাথে কালো রঙা টি শার্ট আর সাথে একটা ডার্ক ব্রাউন রঙের ওভারকোট পরে রুম থেকে বেরিয়ে এলো আরশি। কাঁধের ছোট ব্যাগটা আপাতত হাতে, কোমর অবধি ওয়েলি চুলগুলো বরাবরের মতোই ছেড়ে রাখা। এত সাধারণ সাজগোজেও আর 5টা মেয়ের থেকে এই 20 বছরের মেয়েটাকে একটু বেশি মনোরম, মনোমুগ্ধকর লাগছে। পাতলা ঠোঁটের ওপর কালো তিলটা সেই সৌন্দর্যের যেন আরও কয়েক শত গুণ বাড়িয়ে দেয় ওর। রুম থেকে বের হতেই খাবার টেবিলের দিকে চোখ গেল ওর। সেখানে রাখা ধোয়া ওঠা স্যুপ আর গরম গরম ডিম পোস্ট দেখে পেটটা মোচড় দিয়ে উঠল আরশির। রাতের খাবার তো জাম্বুবানটার বকনির ঠেলা সামলাতে সামলাতে হজম হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এজন্যই কি সকাল সকাল জাম্বুবানটা ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেল। আরশি আর সময় নষ্ট করলো না। খাবার সামনে থাকলে বেশি ভাবতে নেই, তাই তো বসে খাওয়া শুরু করলো মেয়েটা। 1 চামচ স্যুপ মুখে দিয়ে চোখ বড় বড় করে বলল, জাম্বুবানটা আসলে এত ভালো রান্না করে, অবিশ্বাস্য। পরপর ডিম পোস্টটাও একটু খেয়ে বলল, এভাবে সবসময় বউয়ের জন্য খাবার টাবার রান্না করলেও তো পারে জাম্বুবানটা, কিন্তু না, সারাক্ষণ শুধু খ্যাক 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 করবে। সাধে কি আমি ডিপ জল আর জাম্বুবান বলে ডাকি? আর তখনই ঘড়ি আর কাফলিং পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে এলো শেহজাদ। পরনে সাদা শার্ট আর নীল রঙা ব্লেজার, প্যান্টে একেবারে পারফেক্ট জেন্টলম্যান। মুহূর্তে আরশির মনে পড়ল রাতের কথা। বিভোর হলো রাতে শেহজাদের ওর কোমর জড়িয়ে ধরার ভাবনায়। পরে যে ফ্লোরে ফেলে দিয়েছিল সেটা অবশ্য আলাদা কথা। ভার্সিটি যাবে না নাকি তাকিয়ে থাকবে? থতমত খেয়ে গেল আরশি। এতক্ষণ যে আরশি তাকিয়েছিল ওনার দিকে সেটাই খেয়াল করেছে জাম্বুবানটা। যাব তো, মাথা নিচু করে কোনো মতো উত্তর দিল আরশি।
জুতো পরে গাড়ির চাবিটা হাতে নিয়ে আরশির দিকে তাকালো শেহজাদ। আবার রাতের মতো সেই ধুকপুকানি শুরু হলো বুকের ভিতর মেটার। মানুষটা ওর দিকে তাকালেও যেন খামছে ধরে ওর বুকের ভিতর। আমার ক্লাসে দেরি করে আসলে কিন্তু ঢুকতে দেই না, মাইন্ড ইট। ঢোক গেল আরশি। কথাগুলো বলে দরজা খুলে বেরিয়ে গেল শেহজাদ। 19 বছর বয়সী মেয়েটা আবারও তার এই রহস্যে ঘেরা বলিষ্ঠ পুরুষটির প্রস্থান পানে চেয়ে রইল নির্নিমেষ। সকালটা শুরু হলো পূর্বের আকাশে লাল, কমলা ও গোলাপি রাঙা সূর্যের আভাস ছড়িয়ে। যে রঙের প্রতিফলন ঘটল জারার রুমের কাঁচের দেয়ালে। চোখ ডলতে ডলতে ঘুম ভাঙল মেয়েটার। ঘাড় অব্দি ছোট ছোট চুলগুলোকে হাত দিয়ে আরও এলোমেলো করে নেমে পড়ল বিছানা থেকে। গন্তব্য ফ্রেশ হতে হবে, ভার্সিটি যেতে হবে, তার ওপর পার্ট টাইম একটা জব খুঁজতে হবে। যেমন টাকা প্রায় শেষের পথে। আপাতত একটা কফি শপ বা কেক পেস্ট্রির দোকানে পার্ট টাইম কাজ করতে পারলেও লাভ। এসব ভাবতে ভাবতে ঘুম চোখে রুমের বাইরে বের হতেই বাঁধল বিপত্তি। কিচেনে কোনো এক ভীষণ ফর্সা বিদেশি বাদর শুধু একটা নিম্ন বস্ত্র পরে লাফাচ্ছে। পুরো শরীরের কাপড়ের আর কোনো ছিটে ফোঁটাও নেই। দিনের আলো চোখে শুয়ে আসতেই চোখ পিটপিট করে যারা আবার দেখল কিচেনের সামনেটা। মানুষটার পিছনে দাঁড়িয়ে বুঝলো এটা বাদর নয়, মানুষ, যে কিনা বর্তমানে গানের তালে তালে তার পশ্চাৎ দেশও ঢুলিয়ে দেখানো শুরু করেছে যারাকে। মেজাজ খারাপ হলো মেয়েটার। সাউন্ড বক্সের বিকট শব্দে বাজতে থাকা বিদেশি গানটা যারা বন্ধ করে দিতেই সামনে থাকা মানুষটার পশ্চাৎ দেশ দোলানো বন্ধ হলো। সাউন্ড বক্স বন্ধ হওয়াতে হেতু খুঁজতেই নাক মুখ কুঁচকে পিছনে ফিরল লোকটা। আর তখনই প্রথমবারের মতো একজোড়া সোনালি চোখ গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা বাঙালি মেয়েটার ওপর। ছোট ছোট চুল আর নীল চোখের যারাকে প্রথম দেখেই উন্মুক্ত বুকের বা পাশে হাত রাখল মানুষটা। পুরো ঠোঁটের ফাঁক দিয়ে ঠিকরে থেমে থেমে বেরো হলো যারার রূপের প্রশংসা। ও মাই গুডনেস, হোয়াট এ বিউটি। পরপর কাউন্টার টেবিলের উপর হাত বাড়িয়ে বলল, হ্যালো, আই অ্যাম আয়ান, দ্যাট দ্য আয়ান হান্টার। নাম তো সুনাই হগা। বাই দ্য ওয়ে, তোমার নাম? আর মে আই কল ইউ মাই বাটারফ্লাই? যারা কিছুটা অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরপর মনে মনে ভাবল, এই বিদেশি বানরটা বাঙালি? যারা আয়ানের বাড়িয়ে দেয়া হাত আর 32 পাটি দাঁতকে সম্পূর্ণ অবজ্ঞা করে উল্টো ঘুরে হাঁটা দিল নিজের রুমের দিকে। তখনই পিছন থেকে আয়ান বলে উঠল, তোমার নাম যে যারা সেটা আমি কিন্তু জানি, আর এটাও জানি যে তুমিও বাঙালি। এ বাড়ির হোমওনার কাল রাতে আমাকে বলেছে। আয়নের সোনালি চোখ জোড়া চকচক করছে, মুখে বিস্তর হাসি নিয়ে পরপর বলল, যদিও ভেবেছিলাম আমার নতুন ফ্ল্যাটমেটের সাথে রাতেই বেশ ভালো আড্ডা দেওয়া যাবে, কিন্তু এসে দেখি তুমি দরজা আটকে অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছ। যদিও সুন্দরী মেয়েরা নাক ডাকে না, কিন্তু তুমি তো শুধু সুন্দরী নও, তুমি হলে বিউটি উইথ ব্রেইন টাইপ সুন্দরী। তাই এই থিওরিটা তোমার জন্য নয়, বাকিদের জন্য। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো ছেলেটা। অপেক্ষা করলো যারার পিছন ঘুরে তাকানোর। এটা কিছু একটা বলুক ওকে। হলো তাই। যারা হাঁটা থামিয়ে আয়নের দিকে ফিরে কোমরে দুহাত রাখলো, চোখ ছোট ছোট করে বলল, তাহলে হোমওনার নিশ্চয়ই আপনাকে এটাও বলে দিয়েছে যে এখন থেকে এই বাসায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চালু হবে, যেখানে আমি পার্টি এ এবং আপনি পার্টি বি। পরপর কাউন্টার টেবিলের দিকে একটু এগিয়ে এসে বললাম, আজ এ পার্টির এর উপস্থিতি, পার্টি বিয়ের বাসায় কেন? উল্টাপাল্টা করলে সোজা হোমওনার কাছে বিচার যাবে। পার্টি বি বাসায় মেয়েবাজি করলে, ছেলেদের নিয়ে আড্ডা দিলে সোজা হোমওনার কাছে বিচার যাবে। চিড়িয়াখানা ছেড়ে এখানে এসে গান ছেড়ে নাচানাচি করলে সোজা হোম ওনারের কাছে বিচার যাবে। আর পার্টি এ এর সাথে ফ্লার্ট করতে আসলে, যারা কথাটা শেষ করার আগে আয়ন বলে উঠল, ওয়েট লেম গাইস, সোজা হোম ওনারের কাছে বিচার যাবে, তাই তো? যারা আরেক দিকে ফিরে ঠোঁট বাঁকালো। পরপর আয়নের চোখে চোখ রেখে উপহাসের স্বরে বলল, ভুল। ফ্লার্ট করতে আসলে জায়গা মতো এমন লাথি পড়বে যে 3 দিনে হুঁশ ফিরবে না। যারা শেষের কথাটায় ঢোক গেল আয়ান কোনো মতে বলল, কুল ডাউন বাটারফ্লাই, শুরুতে আমার ফিউচার জেনারেশন নিয়ে ফুটবল খেলার কী দরকার বলো? এখনও বউয়ের মুখ দেখলাম না, তার আগে যদি। যারা আর দাঁড়ালো না, নিজের রুমে যেতে যেতে উঁচু গলায় বলল, ফিউচার জেনারেশন বাঁচাতে হলে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন মিস্টার আয়ান হান্টার।
ম্যানহাটন সিটির আকাশে আজ মেঘাচ্ছন্ন। গগনচুম্বী ভবনগুলো যেন সেই মেঘ ভেদ করে দাঁড়িয়ে থাকা এক একটা ক্লাউড ফরেস্ট। জনসমাগমে কানায় কানায় পূর্ণ থাকা সেন্ট্রাল পার্কে মানুষের আনাগোনা সবে বাড়তে শুরু করেছে। তার মধ্যে থেকে ঘন ঘন শ্বাস ফেলে দৌড়াচ্ছে আরশি। ভার্সিটি যাওয়ার বাস মিস করেছে। এখন ওর একমাত্র ভরসা এখানকার সাবওয়ে ট্রেন। কিন্তু ভাগ্য বোধ হয় আজকে কোনো মতেই সাহায্য করবে না বলে পণ করে রেখেছে। নয়তো দৌড়ে এসেও কেন শেষ রক্ষা করতে পারল না মেয়েটা। প্ল্যাটফর্মে পৌঁছাতে পারলেও 2 সেকেন্ড দেরি করে আসায় মুখের ওপর ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। ফলস্বরূপ কাঁধের ছোট ব্যাগটা হাতে নামিয়ে মাথা নিচু করে প্ল্যাটফর্ম ছাড়তে হলো ওকে। একটু আগে যে মেয়েটা দৌড়াচ্ছিল সেই মেয়েটার হাঁটার গতি এখন স্বাভাবিকের চাইতেও শিথিল। মনে মনে ভাবল, এখন যদি হেলিকপ্টার করেও ও ভার্সিটিতে যায় তবু শেহজাদ ওকে ক্লাসে ঢুকতে দিবে না। মুহূর্তে ম্যানহাটনের সমস্ত মেঘ জমা হলো আরশির আননে। ঠোঁট উল্টে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কেন এত পচা জাম্বুবান? নিজে গাড়ি করে ভার্সিটি গেলেন, সাথে করে বউটাকে তো একটু নিয়ে যেতে পারতেন। কিন্তু না, তাহলে ওনার 3 ফিটের ডিস্টেন্স মেনটেন কে করবে? পারে তো ফিতে দিয়ে মেপে মেপে দূরত্ব বজায় রেখে চলেন আমার থেকে। কিন্তু অন্তরিক্ষের অন্তরে আরশির আর্তনাদ না পৌঁছালেও ফেরেস্তার মতো এক আগন্তুকের আগমন ঘটল ওর পাশে। যদিও ফেরেস্তা না, যমদূত, সেটা তো পরে বোঝা যাবে। কারণ হুট করে কাউকে ফেরেস্তা মনে করা বোকামি ছাড়া কিছুই নয়। সফেদ রঙা গাড়িতে বসে থাকা সে আগন্তুক নিজে থেকে আরশিকে জিজ্ঞেস করলো, ডু ইউ নিড এ রাইট ম্যাম? ফ্যাসফ্যাসে পুরুষালী কণ্ঠ শুনে পাশ ফিরে চাইল আরশি। সম্পূর্ণ কালো লেদার জ্যাকেট, প্যান্ট আর মাস্ক পরিহিত একটা লোক গাড়ির ড্রাইভিং সিটে বসে কথাটা জিজ্ঞেস করছে ওকে, রাইট নেবে কি নেবে না। এক মুহূর্ত ভাবলো আরশি, কিন্তু এই মুহূর্তে ভাববার চাইতে ক্লাস ধরাটা বেশি জরুরি। তাই তো আগন্তুক লোকটার উবার ড্রাইভার মনে করে বলে ফেলল, ইট উড বি এ গ্রেট হেল্প ইফ ইউ ক্যান গিভ মি আ রাইড টু মাই ইউনি। ডোন্ট ওয়ারি, আই উইল পে ফর দ্য রাইড। গাড়িতে বসা লোকটি পশ্চিমা ভাষায় হেসে বলল, শিওর ম্যাম, জাস্ট হোপ অন অ্যান্ড আই উইল টেক ইউর দেয়ার। আর সে আগে পিছে আর কিছু ভাবল না। তাড়াহুড়ো করে গাড়ির পিছনের সিটে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল সেই লোক। ঠোঁট গোল করে নিশ্চিন্তের লম্বা শ্বাস ফেলল মেয়েটা। আবার একটু খটকাও লাগলো ওর কাছে। মনে মনে বলল, এখনও তো ভালো মতো রাস্তা চিনি না। যদি লোকটা ভালো না হয়, যদি অন্য কোনো জায়গায় নিয়ে যায়, জাম্বুবানকে কি মোবাইল থেকে লোকেশন একবার শেয়ার করে রাখবো? আর ঠিক যখনই লোকেশনটা শেয়ার করতে যাবে তখনই মাথায় আসলো, কিন্তু আমি লোকেশন শেয়ার করলেই বা উনি দেখবে কেন? এমনিতেই তো আমি ওনার জন্য উড়ে এসে জুড়ে বসা একটা ঝামেলা। যদি নিজে থেকে হারিয়ে যাই তাহলে তো মনে হয় খুশি হবে জাম্বুবানটা। মিলার টিলাতেও পড়িয়ে ফেলতে পারেন এই খুশিতে। তৎক্ষণাৎ আকাশ ভেঙে ঝিরে ঝিরে বৃষ্টি নামলো ভীষণ ব্যস্ত এই শহরটায়। অবাক চোখে জানালার বাইরে তাকালো আরশি। কিন্তু মুখ বাড়িয়ে বৃষ্টি দেখার আগে ড্রাইভিং সিটে বসা লোকটা গাড়ির জানালা তুলে দিল। ভড়কে গেল, একে তো মনের ভিতর কু ডাকছে, তার উপর এভাবে লোকটা গাড়ির জানালা তুলে দিল কেন? ভাবলো নেমে যাবে, আজকে দেরি যখন হয়েছে তখন আর ভার্সিটি যে কাজ নেই, এখানে নামলেও একটা বাস ধরে সোজা বাসায় চলে যেতে পারবে ও। কিন্তু ড্রাইভারকে গাড়ি থামাতে বলতেই গাড়ির গতি আরও বাড়িয়ে দিল লোকটা। কুটিল হেসে পশ্চিমা ভাষায় বলল, এত অস্থির হচ্ছেন কেন ম্যাম? আপনি না ভার্সিটি যাবেন, আমি তো আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি। আরশি শুকনো ঢোক গিলল। কাপা কাপা হাতে শেহজাদকে কল দিল। একবার, দুবার, তিনবার রিং হলো, কিন্তু শেহজাদ সেই কল রিসিভ করলো না। এদিকে গাড়ির দরজাটাও লক করে রেখেছে লোকটা, চাইলেও সেটা খুলতে পারছে না আরশি। আবার নিজের ফোনের দিকে তাকালো মেয়েটা। কিন্তু ঠিক যখনই 911 নাম্বারটা ডায়াল করতে যাবে তখনই প্রচণ্ড গতিতে গাড়ি ঘোরালো সেই লোক। মোবাইল সিটকে পড়ে গেল আরশির হাত থেকে। বিকট শব্দে ওর মাথা গিয়ে ঠেকলো কাছের জানালায়। আচমকা আঘাতে ওখানে জ্ঞান হারালো মেয়েটা। চোখ বন্ধ হওয়ার আগে শুধু বিড়বিড় করে বলল, শেহজাদ, শেহজাদ প্লিজ বাঁচান আমাকে, প্লিজ শেহজাদ। দেখলে কতবার বললাম দেখে কাজ করো, দেখে কাজ করো। হাতটা তো আবার কেটো না সবজি কাটতে গিয়ে। কিন্তু না, গিন্নির আমার সব কাজে তাড়াহুড়ো করতেই হবে। স্ত্রী জয়নেব চৌধুরীর হাত নিজের কোলের ওপর রেখে কথাগুলো বললেন আরশির বাবা ইব্রাহিম চৌধুরী।
পরপর হাঁক ছুড়লেন বাড়ির কাজে সহযোগিতা করা হারুকে ডাকতে। কইরে হারু, তোর গিন্নিমা হাত কেটেছে, তাড়াতাড়ি আমার টেবিল থেকে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আয় তো। ও হ্যাঁ, সাথে একটু তুলো আর স্যাভলনও নিয়ে আসিস। জয়নব পাশে বসা ছিলেন। স্বামীকে দেখছিলেন মুগ্ধ হয়ে। এই বয়সে বউয়ের প্রতি কত যত্ন লোকটার। ইব্রাহিম চৌধুরী হাঁকডাক শেষ করে স্ত্রীর দিকে তাকালেন, চোখে মায়া মিশিয়ে শুধালেন, বেশি ব্যথা করছে গিন্নি? কি নিয়ে সারাক্ষণ এত ভাবো বলো তো? এত উদাসীন হলে চলবে? দিন দিন বয়সটা বাড়ছে না কমছে বলো তো তোমার? এবারটায় মুখ খুললেন পৌরা, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে মেয়েটার কথা মনে এত পড়ছে না। ওখানে কেমন আছে, কি খাচ্ছে, আদৌ খাচ্ছে কিনা কিছুই তো ভালো করে বলে না। জানি তো কি মুখ রোসা স্বভাবের মেয়েটা, বুক ফাটবে তবু মুখ ফুটবে না ওর। ইব্রাহিম চৌধুরীর স্ত্রীর কাঁধে আলতো চাপ দিয়ে বললেন, তুমি শুধু শুধু চিন্তা করছো গিন্নি? আর ওখানে কি আমাদের মেয়ে একা নাকি? শেহজাদ আছে না ওর সাথে? জয়নব চৌধুরী তবু উসখুস করলেন, অবশেষে মুখ ফসকে বলেই ফেলেন, আসলে আমার না কেন যেন আজকে সকাল থেকে মনটা ভীষণ কু ডাকছে। মেয়েটা ভালো আছে তো? এক কাজ করো, মেয়েটাকে একটা কল দাও, কিছুক্ষণ কথা বলো, দেখবে এসব কু গাওয়াটাওয়া কোথায় পালিয়ে গেছে। ইব্রাহিম চৌধুরীর কথা শেষ হতে দেরি হলো, কিন্তু জয়নবের মেয়েকে কল দিতে দেরি হলো না। ইব্রাহিম চৌধুরী পাশ থেকে বললেন, স্পিকারে দাও তো ফোনটা, আমি শুনি তোমরা মা মেয়ে আবার আমার নামে নিন্দে টিন্দে করো কিনা। আমি আপনার নামে নিন্দে করি? করো না বলছে গিন্নি। তুমি তো কল দিয়েই 1 ঘন্টা আগে আমার বিরুদ্ধে মেয়ের কাছে নালিশ ঠুকে নাও, পরে বাকি কথা বলো। ইব্রাহিম চৌধুরী হেসে হেসে কথাগুলো বললে ও মুহূর্তে তার সব হাসি উধাও হয়ে গেল। জয়নেবও যেন জমে গেলেন সহসা। কয়েকবার রিং হয়েও কলটা কেটে যেতেই দুশ্চিন্তা বাড়ল তাদের। জয়নেব আহত চোখে স্বামীর পানে চেয়ে বললেন, মেয়েটা তো ফোন ধরছে না। টুডে ইউ উইল বি ডিসগাস্টিং স্ট্যাটিস্টিক। ডাস এনিওয়ার হ্যাভ এনি কোশ্চেন বিফোর উই বিগিন? গ্যালারির মতো সুবিশাল ক্লাসরুমটিতে প্রায় 100 স্টুডেন্টের ক্লাস নিচ্ছে শেহজাদ। কঠোর মুখভাব দেখে বোঝার উপায় নেই যে তার নীলাভ চোখজোড়া রুমটির এদিক ওদিক খুঁজছে কোনো একজনকে। কিন্তু না, ক্লাসের কোথাও যখন আরশিকে দেখা নেই, সেই চোখজোড়া পেল না। তখনই শুভ্র ললাটে ভাঁজ পড়ল শেহজাদের। একটু আগেও তো মেয়েটাকে ভার্সিটি আসার জন্য রেডি হয়ে টেবিলে বসা দেখেছিল, তাহলে কি এখনও সে পৌঁছাতে পারেনি? কণ্ঠে শ্লেষা দূর করে আবারও বোর্ডের দিকে ফিরল মানুষটা, কিন্তু মনোযোগ দিতে পারল কই? সব তো ওই একরত্তি মেয়ে নিয়ে বসে আছে। অচেনা শহর, কোনো বিপদ আপদ হলো, ব্যাস শেহজাদের ক্লাস নেওয়ার রফা দফা হয়ে গেল। তখনই আরশি কোনো বিপদে পড়তে পারে এই খেয়ালটা ওর মাথায় আগে আসলো না কেন? বিরক্তিতে চসূচক শব্দ করে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতেই স্ক্রিনে জল করে উঠল সেভ করা একটা নাম্বার। সেখান থেকে একটু আগেই পরপর 3 বার কল এসেছে। নাম্বারটা দেখে কিছু একটা হলো ওর বুকের ভিতর, যেটা আগে কখনো হয়নি। আগে তো কতবার আরশির কল ইগনোর করেছে, কই তখন তো এমন লাগেনি। শেহজাদ সময় নষ্ট করলো না, ক্লাসরুম থেকে বের হয়ে কল ব্যাক করলো ওই নাম্বারে। চোখ বন্ধ করে মনে মনে জপল, আরশি পিক আপ দ্য ফোন, পিক আপ ফোন ইডিয়েট। অপর পাশ থেকে কোনো সাড়া না পেয়ে বাসার সিকিউরিটি ক্যামেরা চেক করলো শেহজাদ। দেখলো বের হওয়া দরজার সামনে আরশির বাসায় পরা জুতো জোড়া রাখা, তার মানে বাসায় নেই ও। মানুষটা শুভ্র আননে স্পষ্ট চিন্তার ছাপ, সরু নাকের ডগায় বিন্দু বিন্দু শ্বেত কণিকারা স্থান গেড়েছে। এই এক মেয়ে আর কত ভোগাবে ওকে? কোন আক্কেলে যে ও মেয়েটাকে ওভাবে একা একা ফেলে চলে আসলো বা চলে আসতে অ্যালাউ করলো? এখন যদি রুষার মতো আরশিরও হ্যালো শেহজাদ, পুরুষালী কণ্ঠে বিভ্রম কাটল শেহজাদের। ঠান্ডা ঘামে কপালটাও ভিজে উঠেছে। সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আয়ান, আই নিড ইয়োর হেল্প বাড়ি, একটা লোকেশন ট্র্যাক করতে হবে ফাস্ট। ফোনের অপর পাশের মানুষটা নড়চড়ে বসলো নিজের চেয়ারে। শেহজাদকে এতটা উদ্গ্রীব হয়ে কথা বলতে যে এই প্রথমবার শুনল ও। তুই শান্ত হ ভাই, কার লোকেশন ট্র্যাক করতে হবে আর কি হয়েছে? শেহজাদের উদ্ভ্রান্ত কণ্ঠস্বর শান্ত হলো না, আর না শান্ত হলো সে নিজে। বারবার রুষার হারিয়ে যাওয়া স্মৃতি যেন মস্তিষ্কে কুড়ে কুড়ে খাচ্ছে। সেভাবে বলল, মাই ওয়াইফ আরশি, শি ইজ মিসিং আয়ান অ্যান্ড আই নিড টু ফাউন্ড হার অ্যাট এনি কাস্ট। সি ক্লাস ব্ল্যাক মার্সিডিজ গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 250 কিলোমিটার।
সেখানে ব্রুকলিনের একটা রাস্তায় ৩০০ কিলোমিটার গতিবেগে এটি চালাচ্ছে শেহজাদ। ওর পিছনে পিছনে আসছে আয়ানসহ পুলিশের একটি পুরো টিম। কিন্তু তারাও যেন শেহজাদের গাড়িটাকে ফলো করতে গিয়ে হাঁপিয়ে উঠছে একটু পরপর। এত জোরে কেউ গাড়ি চালায়? যেখানে ম্যানহাটন থেকে ব্রুকলিনে আসতে প্রায় ১ ঘন্টা লাগে, সেখানে মাত্র ২০ মিনিটে এসে পৌঁছেছে শেহজাদের গাড়ি। ব্রুকলিন ব্রিজের সামনে আসতে শেহজাদের চোখে পড়ল অন্য গাড়িগুলোর সাথে পাল্লা দিয়ে চলা একটা সাদা গাড়ির ওপর। খটকা লাগতে আয়ান ফোনে বলে উঠল, শেহজাদ, ভাবির ফোনের সিগন্যাল তো সামনের ওই সাদা গাড়িটা থেকে আসছে, আটকা ওটাকে। আয়ান বলার সাথে সাথেই গাড়ির অ্যাক্সিলেটরের প্যাডেলে চাপ বাড়ালো শেহজাদ। মুহূর্তে গাড়ি উড়িয়ে সাদা গাড়িটাকে ওভারটেক করে সামনে থেকে ঘেরাও করলো শেহজাদের ব্ল্যাক মার্সিডিস। পেছন থেকে কিডন্যাপারের গাড়িটা যেন পালাতে না পারে সেজন্য আয়ান আর ওর পুরো টিম তো আছেই, তারাও ঘেরাও করলো পেছন থেকে। মার্সিডিজের দরজা খুলে বেরিয়ে এলো শেহজাদ। লম্বা পা ফেলে এগিয়ে গেল কিডন্যাপারের সাদা গাড়িটার কাছে। সোজা গিয়ে ঘুষি বসালো গাড়ির জানালায়। পাগলের মতো মুষ্টাঘাতে কাঁচ ফুটে জখম হলো মুঠির গোড়া, কিন্তু শেহজাদের থামার কোনো নামগন্ধ নেই। এক পর্যায়ে গাড়ির জানালার কাঁচ ভাঙল। ভাঙা জানালা দিয়ে মাস্ক পরা লোকটাকে টেনে বের করলো শেহজাদ। মাটিতে পা মিশতেই ঘুষির তোড়ে মুখ বেঁকে গেল লোকটার। শেহজাদ একটাই কথা, হাউ ডিয়ার ইউ টাচ মাই ওয়াইফ। এতগুলো ঘুষির মাঝে লোকটা কোনো মতে পুলিশগুলোর দিকে এগিয়ে তাকালো শুধু। আই ডোন্ট নট টাচ হার, বিলিভ মি প্লিজ, সামন হেল্প মি ফ্রম দিস ম্যাডম্যান। আয়ান ঠোঁট টিপে হাসল। পশ্চিমা ভাষায় না বলে বাংলাতেই বলল, ম্যাডম্যানের বউকে কিডন্যাপ যখন করতে চেয়েছ, ঘুষি তো তোমাকে খেতেই হবে বাচ্চা ধন। শেহজাদের এসবে ধ্যান নেই। জখম হাতে একের পর এক ঘুষি চালিয়ে যাচ্ছে মাস্ক পরা লোকটার গায়ে। এক পর্যায়ে আয়ান এসে ওকে থামায়। শেহজাদ পিছন থেকে চাপটে ধরে বলে, স্যার ভাই, এটাকে আর কত মারবি? একেবারে না মেরে নিঃশ্বাসটা অন্তত রাখ, বাকিটা আমি নিচ্ছি। তুই ভাবিকে বের করে আন গাড়ি থেকে। ততক্ষণে শেহজাদ লোকটাকে মারতে মারতে শুয়ে দিয়েছে ব্রিজের ওপর। কিন্তু আরশির কথা শুনতেই ওর হাত থামল। শেষ ঘুষিটা তুলেছিল কেবল, মুহূর্তে আবার নামিয়ে ফেলল সেটা। উঠে দাঁড়ালো ঘন ঘন শ্বাস ফেলে। ততক্ষণে আয়ানের টিমের লোকেরা কিডন্যাপারদের হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে ফেলেছে। এতক্ষণের মারকুটে মানুষটা উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেল কিডন্যাপারের গাড়ির কাছে। হ্যাঁচকা টানে দরজা খুলতে দেখল পিছনের সিটে জ্ঞান হারিয়ে পড়ে আছে আরশি। কপাল কেটে ফোটা ফোটা রক্তবিন্দু গড়িয়ে ভিজেছে পাণ্ডুর গাল। শেহজাদ মাথা নিয়ে ধীরে ধীরে ওর কাছে গেল। নাম ধরে ডাকলো কয়েকবার, কাজ হলো না। আয়ান পিছনেই ছিল। কোত্থেকে একটা পানির বোতল শেহজাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, জ্ঞান নেই শেহজাদ, পানি সেটাতে হবে মুখে। মানুষটা কাঁপা কাঁপা হাতে বোতলের মুখ খুলল। ঝুঁকে এসে আরশির মুখে পানি ছিটিয়ে দিতেই ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে শেহজাদকে দেখে প্রথম দফায় সবটা স্বপ্ন মনে হলো আরশির কাছে। এক অলিক স্বপ্ন, যেখানে এখনই হয়তো শেহজাদ ওর গাল ছুঁয়ে বলবে, আরশি ঠিক আছো তুমি? কিন্তু সত্যি সত্যি শেহজাদ যখন ওর গাল ছুঁল, অলিক সেই স্বপ্নের মতো করে বলল, ঠিক আছো আরশি? তখনই চোখ জোড়া ভিজে উঠল অভিমানে। শেহজাদের দুহাতের ফাঁকা গলিয়ে শুয়ে থেকে জড়িয়ে ধরল পুরুষালী চওড়া বুক। ফুপিয়ে ফুপিয়ে বললাম, এত দেরি কেন করলেন আসতে? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানেন আপনি? শেহজাদ জখম হাতে আরশির মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এই তো চলে এসেছি, এখন আর ভয় করবে না। আয়ন কেসে উঠল গাড়ির বাইরে থেকে, বলল, সব রোমান্স কি তোরা গাড়ির ভিতরে সেরে ফেলবি? অন্তত বাসায় গিয়ে যা করার কিছু বাকি আছে কর। আয়নের কণ্ঠ শুনে শেহজাদের বুক থেকে মাথা তুলল আরশি। পরপর চোখ গেল শেহজাদের জখম হওয়া হাতের দিকে। আতকে উঠল মেয়েটা। রক্তশূন্য মুখখানা আরও যেন ফ্যাকাশে হলো সহসা। পাতলা অধর নামিয়ে অস্ফটে বলল, আপনার হাত এতটা কাটা, কি করে হলো এমন? কথা শেষ করতেই ওর ঠোঁটে তর্জনী ছোয়ালো শেহজাদ। গাড়ির ভিতর বসে আলগোছে কোলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে তুলোর মতো হাতে জাগিয়ে তুলে নিল আরশিকে। মেয়েটাকে তুলোর মতো হাতে জাগিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। শেহজাদ এখন যতটা শান্ত, আরশি ততটাই হতবাক, হতবুদ্ধ। বিস্ময়ের তোরে চোখে ছানা পড়া আর সোয়াল ঝুলে পড়ার জোগাড়। ও ওর জাম্বুবানের কোলে, তাও এত কিছু হয়ে যাওয়ার পর এটা সম্ভব? শেহজাদ আরশিকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে আয়ান ওদের কাছে আসলো। কিছু পুলিশ এখন দাঁড়িয়ে ওদের গাড়ির সামনে।
লজ্জায় শেহজাদের বুকে মুখ লুকালো আরশি। সিসি, এতগুলো মানুষ দেখে ফেললো এত বড় মেয়ে বরের কোলে উঠেছে। আরশি যতটা লজ্জা পাচ্ছে আর ঠিক ততটাই স্বাভাবিক কণ্ঠে শেহজাদকে জিজ্ঞেস করলো, তুই ড্রাইভ করতে পারবি না আমি এগিয়ে দেবো তোদের? শেহজাদ গম্ভীর কণ্ঠে শুধু বলল, পারবো। বিসাইড আই নিড টু টক টু হার অ্যালোন। আয়নের সোনালি চোখ জোড়ায় দুষ্টুমির ছাপ স্পষ্ট। দুহাত উপরে তুলে ঠোঁট গোল করলো, টেনে টেনে বলল, ওকে, বিপদ যখন কেটে গেছে তখন আমি আর এখানে থেকে কাবাব মে হাড্ডি হব না। পরপর কপালে সেলুট করার ভঙ্গিতে 2 আঙ্গুল ঠেকে বিদায় জানালো। কিন্তু যাওয়ার সময় শেহজাদের কানে কানে বলল, আজ যদি চাঁচা টাচা হয়ে যাই খুব একটা অবাক হব না কিন্তু। আর সেই কথাটা শুনলেও শেহজাদ চোখ গরম করে দেখলো আয়ানকে। যেতে যেতে আবার ফিসফিস করে বলল, বেস্ট অফ লাক ভাই, আজকে প্রমাণ করে দে যে তুই আমার বন্ধু। আয়নের কথায় এবার আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না শেহজাদ। আরশিকে কোলে নিয়ে পা বাড়ালো নিজের গাড়ির দিকে। কালবৈশাখী ঝড়ের আগে আশপাশ যেমন থম মেরে থাকে তেমনই থম মেরে আছে মানুষটা। বকাবকিও করছে না আরশিকে। এত ভালো কবে থেকে হলো এই লোক? নাকি আবার কোনো ঝড় ওঠানোর পূর্বে প্রস্তুতি নিচ্ছে মনে মনে? সেই ঝড় সামলাতে পারবে তো আরশি? ইডিয়েট, কোনো কমন সেন্স নেই? এই বুদ্ধি ধার করে এসেছো তুমি অ্যাব্রোটে পড়াশোনা করতে? আরশি কিভাবে যে ওই কিডন্যাপারের লোকটার খপ্পরে পড়েছিল সেটা শুনেই কথাগুলো বলল শেহজাদ। ফর্সা মুখশ্রীতে স্পষ্ট বিরক্তির ছাপ। পারে তো গাড়ি থেকে এখনই ছুঁড়ে ফেলে দেয় মেয়েটাকে। হঠাৎ করে শেহজাদের অমন কড়া কথায় এটুকু মন ভেঙে সুরসুর হয়ে গেল আরশির। শাসা গতিতে ব্রুকলিনের ব্যস্ত রাস্তায় ছুটছে ওদের গাড়ি। জানালা দিয়ে ফুরফুরে হাওয়া এসে ভিড়েছে আরশির খোলা চুলে। এলোমেলো উঠছে সেগুলো। মেয়েটা এক হাতে কিছু চুল কানের পিছনে গুছল। বুকে চিবুক ঠেকে মিহিস্বরে বলল, আমি ধার করে কেন আনবো বুদ্ধি? ও, তার মানে কিডন্যাপারের গাড়িতে নিজের বুদ্ধিতে উঠেছিলে আপনি? কিন্তু আরশির ক্ষীণ প্রতিরোধ শুনতে পেল না বোধহয় শেহজাদ। অমনভাবে বলল, এরকম জানলে আমি ভুলেও তোমাকে বাঁচাতে আসতাম না। তুমি আসলে বয়সী বড় হয়েছ আরশি, হাবভাব এখনও ছোটবেলার মতোই রয়ে গেছে তোমার। মাথায় একটু বুদ্ধি নেই? যেখানে মানুষ একা বাসে ওঠার সাহস পায় না সেখানে উনি গেছেন অচেনা একটা মানুষের গাড়িতে উঠতে। আমি সময় মতো না আসলে তো আর একটু পরে হাত পা কিডনি সব ভাগাভাগি হয়ে যেত। ভাগাভাগির কথা শুনেই ঠোঁট উল্টালো মেয়েটা। কোথায় ভেবেছিল এই বুঝি জাম্বুবানটা ডিপ জলের থেকে মান্না হয়ে গেছে। আর বুঝি বকবে না আরশিকে। মাথাটা বুকের সাথে মিশে ড্রাইভ করতে করতে বাসায় নিয়ে যাবে, তারপর ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে সারাদিন। কিন্তু আরশির ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে লোকটা কি করলো? খ্যাক খ্যাক করা শুরু করলো। এখনও বুঝতে পারছে কেন জাম্বুবানটা যখন হাত নিয়ে তখন একা ড্রাইভ করতে পারবে বলেছিল। মেয়েটার চোখ ছোট ছোট করে মনে মনে দুহাত কোমরে রেখে বলল, ওরে জাম্বুবানের ঘরের জাম্বুবান, এই ছিল তোর মনে? আমায় ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুললি, এখন বকাবকি করবি বলে? তুই জানিস আরেকটু হলে তো আমার প্রাণটাই চলে যাচ্ছিল ওই কিডন্যাপারের হাতে। আর কার জন্য যাচ্ছিল? তোর জন্যই তো। শেহজাদ স্টিয়ারিং হুইল ঘোরাতে গিয়েও রিয়ার ভিউ মিররে তাকালো। নীলাভ চোখজোড়া খুব সন্তর্পণে দেখল মেয়েটার রাগে কটমট করতে থাকা চোয়াল। পাণ্ডুর মুখখানা লাল হয়ে ফুসছে। শেহজাদ মুখের দুর্বোধ্য হাসিটা আড়াল করে আবার কণ্ঠে গম্ভীর এনে বলল, আর যদি কোনো খারাপ কিছু ঘটত তাহলে সেটা দায়ভার কাকে নিতে হতো? অবশ্যই আমাকে। আঙ্কেল আন্টিকে আমি কি জবাব দিতাম তখন? এবারও মুখ খুলল না আরশি, কিন্তু মনে মনে শেহজাদের 14 গোষ্ঠীর এক একজনকে ধরে ধরে বকে দিল এই ছেলের মুখে ছোটবেলায় মধুর বদলে করলার রস দেওয়ার জন্য। এই যে আরশির কপাল কেটে গেছে, কই সেটা তো একবারও নজরে পড়ল না লোকটার। না একটু ফু দিয়ে দিল সেখানে, না একটু আদর। কিন্তু বকা দেওয়ার বেলায় এক পায়ে খাড়া। ম্যানহাটন থেকে ব্রুকলিন যেতে যতটা সময় লেগেছিল শেহজাদের তার চাইতে দ্রুত এসে পৌঁছালো ওদের অ্যাপার্টমেন্টের সামনে। দুজন একসাথে বাসায় ঢুকলেও শেহজাদ আরশিকে বসার ঘরে ফেলে রেখেই ধূপধাপ পা ফেল নিজের ঘরের উদ্দেশ্যে। আগের থেকে মনটা খুব খারাপ হলো আরশির। ভাবলো এই বুঝি আবার শুরু হয়ে গেছে লোকটার ডিস্টেন্স মেনটেন করার বাতিক।
মৃদু কালো চোখজোড়া মেঘাচ্ছন্ন হলো নিমেষেই। সেখান থেকে ঝুপ করে এক পশলা বৃষ্টি নেমে ভিজিয়ে দিল ওর নরম গাল। যতবারই ও আঁকড়ে ধরতে চাইবে ততবারই কি লোকটা এভাবে পালাই পালাই করবে? বেশ, তাহলে এখন থেকে আরশিও শক্ত হবে। আত্মসম্মান ওরও আছে, শুধু শুধু কেন একটা লোকের অবজ্ঞা সহ্য করবে ও? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছতে মুছতে ভাবল মেয়েটা। আরশি রুম শেহজাদের রুমের উল্টো দিকে। সেদিকে পা বাড়াতে গেলেই পেছন থেকে আরশি বলে ডাকলো শেহজাদ। ডাক শুনে পিছনে ঘুরে তাকালো। হরিণের মতো বিস্ময়ের পাহাড়। শেহজাদকে হাতে ফার্স্ট এইডের বক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেই বিস্ময়ের পাহাড় আকাশ ছিল আরশির। মুখ খোলার আগেই লম্বা পা ফেলে পাশ কাটায় মানুষটা সোজা গিয়ে বসে ওর বিছানায়। পাশে হাত রেখে বলে, কি হলো, দাঁড়িয়ে আসছো কেন? বসো এখানে এসে। নির্লিপ্ত কণ্ঠে বিভ্রম কাটে আরশির। ধীর পায়ে এগিয়ে এসে বসে শেহজাদের পাশে। মানুষটার সম্পূর্ণ মনোযোগ তখন তুলোতে অ্যান্টিসেপটিক লাগানোয়। নিমিষে শেহজাদের ওপর হওয়া অভিমান হাই মিঠাইয়ের ন্যায় মিলিয়ে যায় মেটার। পলকহীন চোখে নির্নিমেষ চেয়ে রইল সামনে বসা সেই পুরুষটির পানে। কি নিখুঁত! পলক ফেলতে মনেই চাইল না আরশির। মন বলল, আরেকটু চেয়ে তো দেখি, যদি একটু প্রেম খুঁজে পাই নিজের জন্য ওই চোখে। তখনই আরশির দিকে মুখ তুলে চাইল শেহজাদ। সমুদ্রের মতো গভীর চোখ জোড়া জায়গা করে নিল আরশির চোখে। ঢোক গিল সে। তবুও একটু এগিয়ে এসে অ্যান্টিসেপটিক লাগানো তুলো দিয়ে মুছে দিল আরশির কপালের কাটা জায়গা। চোখ খিচে বন্ধ করে নিল আরশি। হাত দুটো শক্ত করে খামচে ধরল বিছানার চাদর। ব্যথা করছে? শেহজাদের উদ্গ্রীব কণ্ঠস্বর। আরশির উত্তর শোনা অপেক্ষা না করে নিজেই ফু দিতে লাগলো কপালে। পরপর অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল কাটা জায়গাটা। এখনও চোখ বন্ধ মেয়েটার। পৃথিবীর সমস্ত ভালো লাগা যেন এসে ভর করেছে সামনে থাকা মানুষটার ছোঁয়ায়। মুখ জুড়ে তৃপ্তির বিস্তর হাসি। মনে মনে শেহজাদের 3 বাচ্চার মা হওয়ার স্বপ্নে যখন বিভোর ও, তখনই চোখের সামনে হাত নাড়িয়ে শেহজাদ বলে উঠল, পাগলের মতো হাসছো কেন চোখ বন্ধ করে? তরক করে চোখ মেলে চাইল আরশি। শেহজাদের চোখে চোখ পড়তে মুখ নাড়িয়ে দুদিকে মাথা নাড়ল সজোরে। অন্যদিকে সে মিহিস্বরে বলল, কি কি কিছু না। কিন্তু লজ্জার প্রকোপে সেই গলা দিয়ে বের হলো তো কোনো কথা। আরশির হাবভাবে শেহজাদ ভুরুজোড়ার মাঝে সন্দেহের ভাঁজ পড়ল। তৎক্ষণাৎ একটু দূরে সরে গিয়ে তাড়াহুড়ো দেখে বলল, আজ আর রান্নাবান্না করতে হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি খাবার, ঠিক আছে? আবারও অমন লজ্জা লজ্জা মুখে মাথা হেলালো আরশি। কিন্তু শেহজাদ পাশ থেকে উঠে যেতে নিলেই বিদ্যুৎ বেগে ধরে ফেলল শক্তপোক্ত হাতটা। গুরুজনদের মতে মুখ করে বলল, আপনি কোথায় যাচ্ছেন? চুপচাপ বসুন এখানে। বিস্ময় সামলাতে না পেরে আবারও ধপ করে বসে পড়ল শেহজাদ। বাই এনি চান্স আরশি কি ওকে চোখ রাঙিয়ে শাসন করলো এইমাত্র? আরশিকে বড়সড় একটা ধমক দেবে ভেবে মুখ খুলতেই দেখল মেয়েটা ঠিক ওর মতো করেই তুলোতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। পরপর শেহজাদের জখম হওয়া হাতটা টেনে নিল নিজের কোলে। খুব যত্নে ক্ষত হওয়া জায়গাটা মুছে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। মুখে হাসি মেখে বলল, নিন, হয়ে গেছে। আপনার যে হাতে লেগেছিল সেটা কি ভুলে গেছেন নাকি? শেহজাদ তখনও আরশির মুখ পানে চেয়ে মোহগ্রস্তের ন্যায় আওড়ালো, ভুলে গেছিলাম। পরপর সতর্ক হলো কণ্ঠস্বর। আরশির চোখ থেকে সরিয়ে ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। মেয়েটার জন্য হওয়া অদ্ভুতরে অনুভূতির থেকে পালাতে তড়িঘড়ি বলল, কে কে বলেছে ভুলে গেছিলাম? মোটেই না, রুমে গিয়ে ব্যান্ডেজ করে নিতাম আমি। অ্যান্ড লিসেন, কিডন্যাপ হয়ে গেছিলে মানে এই না যে আমি আমার সব শর্ত তুলে নিয়েছি। বিলিভ ইয়োর সেলফ আরশি, যখন তখন আমার হাত ধরে টানটানি করা বন্ধ করো। কথাগুলো বলেই ঝড়ের বেগে রুম থেকে বের হতে নিল শেহজাদ। আর তখনই তাড়াহুড়োতে কপাল ঠেকল আরশির রুমের দরজায়। কপালে হাত দিতেই সিটকে পিছনে চলে আসলো 2 কদম লোকটা। পরপর আবার আর চোখে দেখেও নিল আরশিকে একটু। ব্যথা ট্যাথা পেয়ে টু শব্দ করে না। ব্যগ্র কদমে ওভাবে রুম ছাড়ল মানুষটা। শেহজাদ রুম থেকে বের হতেই ফিক করে হেসে ফেলল আরশি। মনে মনে ভেঙিয়ে বলল, হাত ধরে টানটানি করতে বারণ করলেন তো? বেশ, করব না হয়, কিন্তু আপনি যে আমার মন নিয়ে টানটানি শুরু করেছেন তার কি হবে মিস্টার না কুসু জাম্বুবান? জানুয়ারির প্রথম সপ্তাহ পার হতে শীত জেঁকে বসেছে ম্যানহাটন সিটিতে। কুয়াশার চাদরে ঢেকে গেছে উঁচু উঁচু ভবনগুলো। তেমনি কোনো এক 12 তলা ভবনের সবচেয়ে উপরের তলার একটি রুমে গুটিসুটি মেরে শুয়ে আছে আরশি।
আজ যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাতে ৩ নম্বর বিশ্বযুদ্ধ শুরু হলেও সে উঠবে না। ভার্সিটিতে যাওয়া তো প্রশ্নই আসে না। তুষারের গালিচে মোড়ানো শহরটির ব্যস্ত রাস্তায় সবে মানুষের আনাগোনা শুরু হয়েছে। তাড়াহুড়ে পা ফেলছে যে যার গন্তব্যে। সেখানে দেখা মিলল শেহজাদের। কালো হুডি আর ট্র্যাক প্যান্ট পরে পুরোদস্তর জগিংয়ের জন্য প্রস্তুত সে। সাথে আরও একটা কাজ বাকি, পুলিশ স্টেশন থেকে আরশির মোবাইল আর ব্যাগটা নিয়ে আসা। নয়তো মেয়েটা আজ ভার্সিটি যাবে কি করে। আরশির ঘুম ভাঙল 7টার দিকে। আর মোড়া ভেঙে উঠে বসতেই বুঝল ঘুম আসলে ভাঙেনি, ভাঙানো হয়েছে। রুমের দরজায় বিকট শব্দে কড়া নেড়ে ওর এত সাধের ঘুমটা ভাঙিয়েছে শেহজাদ। আরশি আধবোঝা চোখে টপাটপ হাই তুলছে। দরজা খোলার জন্য উঠতে গেলেই যেন পা জড়িয়ে ধরছে একরাশ অলসতা। তবু ঢুলতে ঢুলতে উঠল মেয়েটা। বাবুই পাখির বাসা হয়ে থাকা চুলগুলো চোখের ওপর থেকে সরিয়ে দরজা খুলতেই যেন বিদ্যুৎ খেলে গেল কিশোরীর শরীরে। সফেট স্যুট প্যান্ট পরা এক সুদর্শন পুরুষের রূপে হোঁচট খেল দৃষ্টি। ধুম করে রন্ধ্রে এসে ভিড়ল পারফিউমের কড়া গন্ধ। মুগ্ধ নয়ন মনে মনে আওড়ালো, আজ তো জাম্বুবানটাকে পুরো ভ্যানিলা ওয়েলফেলের মতো লাগছে। হাইটেই সব উড়ে গেল আরশির। লোভাতু দৃষ্টি তখন সম্মুখ পানে দাঁড়িয়ে থাকা শেহজাদের ওপর। ব্যায়াম করা সুটুম দেহ আর ফুলে ফেপে থাকা বায়োসেপ ঢাকা পড়েছে শুভ্র শার্টের অন্তরালে। নিরেট মুখবয়ব থেকে যেন ঠিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস। আর সেখানে আরশি ওরকম পাগলের মতো দাঁড়িয়ে, এক পায়ের প্লাজোটা পর্যন্ত হাঁটুর উপরে উঠে গেছে। এটা মানা যায়? তড়িঘড়ি প্লাজো নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। নিজেকে মানুষটার সামনে বেমানান লাগলো খুব। মনে মনে কয়েক দফা মরে গেলেও এমন পরিস্থিতির শিকার হয়ে। তবে সেসবে খুব একটা পাত্তা দিল না শেহজাদ। এমনভাবে ওর দিকে নতুন ছোট ব্যাগটা এগিয়ে দিল যেন এটা রোজকার ঘটনা। কণ্ঠে মাত্রাতিরিক্ত সাবলীলতা মিশিয়ে বলল, তোমার পুরনো ব্যাগটা দেখলাম ছিঁড়ে গেছে, তাই নতুন একটা আনিয়েছি। নোটবুকগুলো এর ভিতরে আছে, দেখিনিও কিছু হারিয়ে টেরিয়ে গেল কিনা। আরশির ধ্যান জ্ঞান আবার খেই হারালো শেহজাদের প্রশংসায়। মানুষটা এত ভাবে ওর জন্য, যেখানে কোনো নোটবুক আছে, কোনটা খোয়া গেছে সেটা থর কেয়ার করবে এখনও। আরশি ব্যাগটা ধরতে শেহজাদ ব্লেজারের বুক পকেটে হাত দিল। পরপর একটা নতুন মোবাইল বের করে আরশির সামনে ধরে বলল, তোমার আগের মোবাইলটার স্ক্রিনও দেখলাম ভেঙে গেছে, তাই নতুন আর একটা আনলাম। সিম কার্ড সেট করা আছে, খুলে দেখো ভালোভাবে চলে কি না। আচ্ছা ওয়েট, আমি দেখছি। নিজের মতো করে কথাগুলো শেষ করে মোবাইলটা চালু করলো শেহজাদ। রং বেরঙের আলোতে স্ক্রিনটা জলজল করে উঠল নিমেষেই। পরপর প্যান্টের পকেট থেকে নিজের মোবাইল বের করে কল দিল আর এক হাতে থাকা আরশির নতুন মোবাইলে। কিন্তু বিধিমাম মুহূর্তে ভুরু যুগল এক হলো মানুষটার। ভুরুর সমাত কপালে ভাঁজ পড়ল কয়েক পারদ। পরপর হাতের মোবাইলটা আরশির মুখের সামনে তুলে ধরল ও। সাদা স্ক্রিনে সদর্পে ভেসে থাকা জাম্বুবান নামে সেভ করা নাম্বারটা দেখে বলল, তুমি আমার নাম জাম্বুবান নামে সেভ করেছ? চক্ষু ফুটবল হলো মেটার। আমি কই দেখি বলি সোমের শেহজাদের হাত থেকে মোবাইলটা নিয়ে সপটে মুখের ওপর দরজা আটকে ঘন ঘন শ্বাস ফেল আরশি। ওপাশের মানুষটাকে আজকের মতো দেখার স্বাদ মিশে গেছে ওর। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছে, নয়তো আরেকটু হলে জাম্বুবান নামে নাম্বার সেভ করার অপরাধে কে জানে কি শাস্তি দিত। ওর ভ্যানিলা ওয়েলফেল ওকে ওয়াফেল বানিয়ে বেছে দিত নির্ঘাত। অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয় আরশি। ডার্ক কালো ওভারকোটের নিচে সাদা টি শার্ট, সফেদ রঙা প্যান্টটাও আজ জাম্বুবানের সাথে মিলিয়ে পড়েছে। কাঁধের টোট ব্যাগ আর হাতের ঘড়ি ঠিক করতে করতে মেয়েটা গ্রাউন্ড ফ্লোরে আসতেই তার স্বরে গাড়ির হর্ন বাজালো শেহজাদ। চমকে থমকে দিক বিদিক চাইল আরশি। আশেপাশে চোখ বোলাতেই দেখল কিশোরীর মনে সদ্য সদ্য প্রেমের সুর তোলা পুরুষটিকে। পরপরে আবার আরশির ওভার থিঙ্কিং সত্তা ভিতর থেকে ওকে জানান দিল, এই রে, লোকটা মোবাইল থেকে জাম্বুবান নাম চেঞ্জ করানোর জন্য আবার উঠে পড়ে লাগেনি তো? এজন্যই কি এতটা সময় ধরে উনি গাড়িতে বসে অপেক্ষা করছেন? করতেও পারেন, নয়তো এতক্ষণে এই লোকের ভার্সিটিতে থাকার কথা। তখনই মোবাইল বেজে উঠল ওর। রিসিভ করে কানে ধরতে অপর পাশের পুরুষালী নিরেট কণ্ঠ বলে উঠল, গাড়িতে এসে বসো। না থাক, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, গতকাল তো প্রায় যাচ্ছিলে,
কিডন্যাপারের বাড়িতে চলে। তা আজ কোথায় যাওয়ার প্ল্যান করেছ? ডাকাতের বাড়িতে? শেহজাদের সূক্ষ্ম খোঁচা আরশির বক্ষ তালুর ছাই চাপা আগুনটা জ্বলে উঠল যেন। তবু কণ্ঠে শতাধিক নম্রতা এনে বলল, আপনি কিন্তু আবার আমাকে উল্টোপাল্টা বলছেন। কালকের বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি সত্যি নিজে নিজে পারবো ভার্সিটি যেতে। কিন্তু মনে মনে আওড়ালো অন্য কিছু। তবুও আমি আপনাকে আমার মোবাইল থেকে জাম্বুবার নামটা কিছুটাই চেঞ্জ করতে দেব না। এত শখ করে গাড়িতে নিয়ে যাবেন কি এমনি এমনি? আপনার চালাকি আমি ধরতে পারবো না ভেবেছিলেন? শেহজাদের কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি খ্যাক খ্যাক করে বলে উঠল, দেখো অলরেডি কিন্তু আমরা লেট। অতিরিক্ত করো না আরশি। চুপচাপ উঠে বসো গাড়িতে। তোমার একা যাওয়ার নমুনা আমার জানা আছে, ওঠো বলছি।